নমস্কার, CNN 24 সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, শিলচরে ফ্লাইওভার বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর অভিযান। কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থার নতুন কার্যালয় উদ্বোধন। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে সচেতনতা সভা অনুষ্ঠিত। শ্রীভূমিতে চুরির হেরে, কুম্ভকর্ণের নিদ্রায় নাকি পুলিশ, ক্ষোভ জনমনে। জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, চাঞ্চল্য হাতিকাল বাজার এলাকায়। কেএফসির কাঁচা মাংস পরিবেশন নিয়ে শহর শ্রীভূমিতে সৃষ্টি হয়েছে তোলপাড়। এবারে সংবাদ বিস্তারিত। শিলচরে ফ্লাইওভার বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর অভিযান। শিলচর শহরে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও আধুনিক নগর পরিকাঠামো গড়ে তোলার দাবিতে ফ্লাইওভার নির্মাণের পক্ষে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি পালন করল ফ্লাইওভার ডিমান্ড কমিটি শিলচর। এই গণস্বাক্ষর অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলের পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে শহরের সচেতন নাগরিকরা। শহরের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে প্রত্যেকে নিজ নিজ ইচ্ছায় স্বাক্ষর প্রদান করেন। আজ বেলা 11টা নাগাদ শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে শিলচর ফ্লাইওভার বাস্তবায়নের দাবিতে প্রথমে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শেষে ফ্লাইওভার ডিমান্ড কমিটির পক্ষ থেকে জেলা শাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের নিকট একটি মেমোরেন্ডাম জমা দেওয়া হয়। মেমোরেন্ডামে শিলচর শহরে দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি জানানো হয়, যাতে যানজট সমস্যা লাঘবের পাশাপাশি শহরের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিলচরের ক্রমবর্ধমান জনসংখ্যা ও যানবাহনের চাপ বিবেচনায় ফ্লাইওভার এখন সময়ের দাবি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রশাসনের কাছে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। বাংলায় একটা কথা আছে, ভালো কাজে শতেক বাধা। ভালো কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবে এবং সেটাকে কাটিয়ে উঠতে হবে। এটা নতুন কিছু বিষয় নয়। আজকে ফ্লাইওভার নিয়ে আমাদের দুর্ভাগ্য যে এটি ভালো কাজের জন্য রাস্তায় নামতে হয়েছে ফ্লাইওভার বাস্তবায়ন কমিটির কর্মকর্তাদের বা নাগরিকদের। ফ্লাইওভারের স্বপ্ন আমরা প্রথম দেখিয়েছিলাম ভারতীয় জনতা পার্টি 2015 পৌরসভা নির্বাচনের সময় ঘোষণাপত্রে। তখন আমাদের কংগ্রেসের বন্ধুরা বলেছিলেন 2015-তে যে এটা নাকি প্রেস মিট করে বলেছিলেন এটা রাবণের সিঁড়ি, স্বর্গের সিঁড়ির স্বপ্ন তারা বলেছিলেন, ব্যঙ্গ করেছিলেন। আর বন্ধুগণ, আজকে লক্ষ্য করবেন তারা তখন এক কথা বাধা দিয়েছিলেন। আর আজকে লক্ষ্য করবেন যারা বিরোধিতা করছেন, যারা আমাদের বন্ধুরা যারা বিরোধিতা করছেন, তাদের মধ্যে কিন্তু সেই কংগ্রেস দলের কয়েকজন জেলা স্তরের পদাধিকারী আছেন কিনা। তো আপনার কানেকশনটা দেখুন, তারা উন্নয়ন চায় না। আর শুধু তাই নয়, সঙ্গে তাদের অভিন্ন হৃদয় বন্ধু বামপন্থী কয়েকজন নেতাও আছেন। তো পরিষ্কার হয়ে গেছে তারা কি চান। মাননীয় মুখ্যমন্ত্রী গত 3 বছর থেকে বলে আসছেন ফ্লাইওভার হবে শিলচরে, ভারত পরিকল্পনা চলছে এবং তিনি প্রস্তুতি নিচ্ছেন আমাদের। এবং তিনি এসেছিলেন গত 7 দিন আগে 8 দিন আগে, যারা শিলান্যাস করবেন। কিন্তু আমরা নিজের পায়ে নিজে কুড়ুল মারছি। বিখ্যাত সাহিত্যিক লেখক নীরদ শ্রী চৌধুরী বলেছিলেন, তার বিখ্যাত একটি উক্তি আছে, আত্মঘাতী বাঙালির উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে গিয়ে আজকের এই ঘটনাটা, ফ্লাইওভার নিয়ে যা হচ্ছে।
সমস্ত পৃথিবী জুড়ে রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, ভারতবর্ষে হাজার হাজার ফ্লাইওভার আছে, ইভেন গুয়াহাটিতে 25-25টি ফ্লাইওভার আছে, আরো 6টির কাজ চলছে। আর আমাদের শিলচর গুয়াহাটির পরেই আমরা গর্ব করে বলি যে শিলচর গুয়াহাটির পরেই নাকি দ্বিতীয় বৃহত্তম নগরী। আর এখানে একটি মাত্র ফ্লাইওভার হতে গিয়ে আজকে এই অবস্থা। যারা বিরোধিতা করছেন তাদের কাছে আমাদের করজোড়ে আবেদন, আমরা জানি ক্ষতি হবে, কিছু নিশ্চয়ই হবে, কারণ যে কোনো উন্নয়নমূলক কাজে রাস্তা হোক, সেতু হোক, ফ্লাইওভার, রেলওয়ে হোক, বিমানবন্দর হোক, ক্ষতি হবে। তো সেটাকে কিভাবে সরকার সুপ্রিম কোর্টের যে নির্দেশ মেনে এই ক্ষতিপূরণের ব্যবস্থা হবে, এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করব যেন তিনি সহানুভূতি নিয়ে বিবেচনা করে তাদের যারা বেশি ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে আর বেশি করে সরকারি সাহায্য কিভাবে পাওয়ানো যায় সে ব্যবস্থা করা। কিন্তু বিরোধিতা যারা করছেন তাদেরকে আরেকটি কথা বলতে চাই আমি একদম বিনম্রতার সঙ্গে, তারা আমাদেরই ভাই, আমাদের বন্ধু, আমাদের এই শহরের মানুষ। বিনম্রতার সঙ্গে বলতে চাই, আপনারা যে উন্নয়ন বিরোধী ভূমিকা নিয়েছেন, আপনারা কি মনে করেন যে আগামী 30-40 বছর পর এই শিলচর শহর বাসযোগ্য হবে? এখন যে পরিস্থিতি, যদি পরিকল্পনা মতো কাজ না হয়, ডেভেলপমেন্ট না হয়, রাস্তাঘাটের উন্নয়ন না হয়, তখন আপনাদের পরিবারের যারা বংশধররা থাকবেন তারাই কিন্তু আপনাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবেন, এই পাপের ভাগিদার হবেন না আপনারা। এটা অনুরোধ। তাই সবাইকে বলছি আপনারা আসুন, তাদেরকে বলছি আপনারা আসুন, এসে এখানে এই মুখ্যমন্ত্রী বলে গিয়েছেন পরিষ্কার, আপনারা, আমরা চাইলে সেটা হবে। এখন এই পাপের ভাগিদার আপনারা হবেন না, আপনারা আসুন, সবাই মিলে আমরা উন্নয়নে ঝাঁপিয়ে পড়ি। মঙ্গলবার শিলচর সদরঘাটে কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থার শিলচর জেলা কার্যালয়ের উদ্বোধন করলেন নর্থ ইস্ট জোনের সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ডের অ্যাডিশনাল কমিশনার শিশির কান্ত ঝা। এদিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সকল ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি, কর্মসংস্থান যোগ্যতা এবং সামাজিক নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে এই সভা অনুষ্ঠিত হয়। এদিন সভায় মুখ্য অতিথি হিসেবে নর্থ ইস্ট জোনের সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ডের অ্যাডিশনাল কমিশনার শিশির কান্ত ঝা, অ্যাসিস্ট্যান্ট পিএফ কমিশনার সঙ্গম শাখা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে নর্থ ইস্ট জোনের অতিরিক্ত সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার শিশির কান্ত ঝা বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা হল ভারত সরকারের একটি প্রধান উদ্যোগ, যার লক্ষ্য দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং নতুন কর্মীদের আর্থিক সহায়তা প্রদান করা। প্রথমবার চাকরি প্রার্থীরা 2টি কিস্তিতে সর্বোচ্চ মোট 15,000 টাকা আর্থিক সহায়তা পাবেন। নতুন চাকরি তৈরিকারী নিয়োগকর্তারা প্রতি নতুন কর্মচারীর জন্য প্রতি মাসে সর্বোচ্চ 3,000 টাকা প্রণোদনা পাবেন। 1 আগস্ট 2025 থেকে 31 জুলাই 2027 মধ্যে দেশে 3,50,00,000-এরও বেশি কর্মসংস্থান তৈরি করার লক্ষ্য। সরকার এই প্রকল্পের জন্য 99,446 কোটি টাকা বরাদ্দ করেছে। প্রথমবারের মতো ইপিএফওতে নিবন্ধিত নতুন কর্মীরা মাসিক বেতন, মোট বেতন অবশ্যই 1 লাখ টাকার কম হতে হবে। এই প্রকল্পটি গ্রহণের জন্য একই প্রতিষ্ঠানে কমপক্ষে 6 মাস একটানা চাকরি করা বাধ্যতামূলক। এই সুবিধা শুধুমাত্র 1 আগস্ট 2025 পর থেকে শুরু হওয়া চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট অফিস শিলচরের দ্বারা অর্গানাইজ করা হয়েছে। এখানে আমাদের নর্থ ইস্টের অ্যাডিশনাল সেন্ট্রাল পিএফ কমিশনার মিস্টার শশীকান্ত ঝা উনি এসছেন, এবং আমাদের এই অফিসের অ্যাসিস্ট্যান্ট পিএফ কমিশনার মিস্টার সঙ্গম শাখা উনিও আসছেন। উনি আবার 2টা অফিসেরই ইনচার্জ থাকাতে এখানে এবং ইম্ফল 2 জায়গায় ওনার দৌড়াদৌড়ি করতে হয়। যাই হোক, ওই অ্যাডিশনাল সেন্ট্রাল পিএফ কমিশনার এখানে আসাতে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, তো এটার প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার যে বেনিফিট সেটা নিয়ে, এবং নতুন একটা স্কিম অ্যানাউন্স করেছে এমপ্লয়িজ এনরোলমেন্ট স্কিম। ওই 2টা স্কিম নিয়েই আজকের এই প্রোগ্রামটা হয়েছে, সেমিনার হয়েছে। যারা আসছে এখানে এমপ্লয়ার আছে, এমপ্লয়ি আছে, 2 সাইডেরই মানুষ আছে। এমপ্লয়ি এবং এমপ্লয়ার আমরা ইনভাইট করেছি, তারা আসছে এবং তাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা করা হয়েছে।
শ্রীভূমিতে চুরির হেরেক পড়েছে, আর কুম্ভকর্ণের নিদ্রায় পুলিশ। শ্রীভূমির সচেতন মহল ধৈর্যচ্যুতি হয়ে পুলিশের দিকে শেষ পর্যন্ত আঙুল তুললেন। পুলিশের নাকের ডগায় ঘন ঘন চুরি ঘটছে। শহর শ্রীভূমিতে তার কোনো কিনারা বের করতে অক্ষম হওয়ায় পুলিশের দিকে আঙুল তুলছেন সচেতন মহল। সোমবার শহর শ্রীভূমিতে কয়েক ঘন্টার ব্যবধানে দুটি চুরিকাণ্ড সংঘটিত হওয়ার রেশ কাটতে না কাটতেই ফের শ্রীভূমিতে ঘটল আরেক চুরিকাণ্ড। শহরের নীলমণি রোড এলাকার দেবাশিস দাসের বাসভবনে হানা দিল চোরেদের দল। বাসভবনে গড়ের সদস্যদের থাকা সত্ত্বেও চোরেদের দল নগদ অর্থসহ মহিলার গলা থেকে 20 তোলা সোনার হার হাতিয়ে নিয়ে যায়। জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে চোরেদের দল তাণ্ডব চালায়। এদিকে চোরেদের দাদাগিরিতে ঘরের সদস্যরা সুরক্ষিত নন, এমনকি নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকেই, তা যেন প্রতি পদে পদে উপলব্ধি করছেন অনেকেই। পুলিশের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। ধরুন দেড়টা লাগাত আমরা বাইরে, আমরা পিছন দিকে জঙ্গল আছে, সেখানে শব্দ পাইছিলাম। আমরা ভাবছি বোধহয় মানে কুকুর হইব আটে ওঠে, তো আমরা 1:30 লাগাত আবার ঘুমাই গেছি। তো ওদিন রাত্রে মানে কালকে রাত্রে 11টা সাড়ে 11টা লাগাত আমরা ফাড়াত এখানে একটা ছেলে আর কি ফোন করছে যে সিসিটিভিতে একটা মানে আনআইডেন্টিফাইড পার্সন দেখছে। তো আমরা লাগাবাসার কাকুরে ফোন করে বলছি আমি দেখছি। আর রিসেন্টলি আমরা 4-5 দিন থেকে খুব অ্যাক্টিভিটিস ওরা আমরা এই ফাড়াত বা আমার পাশে দিকে যায়। তো ফোন করে তারা ওয়ান করছে না একটু সাবধান থাকবে। তারা আমরা ফোন করিয়া বলছি না একটু দেখুন আজকে দুবর্তী না মানে ফোন করিয়া বলছে। তো ঠিক আছে, আমরা 1:30 অবধি আসলাম, আমরা ঘুমাই গেছি। তো ঠিক 60-10 লাগাত আমার মায়ের সাডেনলি চিৎকা মারিয়া উঠছে যে শুরু হইয়া। তো আমি লাগা রুমে আসলাম। তো মানে আমার ভাই মার সাথে ঘুমাইছে রাত্রে কালকে। তো হে কিতা করছে শুরু আমরা বাক্কা 4-5টা জানলা আর একটা দরজার দিকে ট্রাই করছে কারোতে ডাই করিয়া একটা জিনিস আছে বুঝে প্রবাবলি নামও যায় না, ওটা বহুত ট্রাই করছে খোলা। তো বহুত ড্যামেজ করছে, ডিসমেন্টেল করছে, বাট পারছে না। একটা জানলা খালি পারছে। তো ওইটা যেটা ভিডিওর মধ্যে দেখা গেছিল ওটা খুলিয়া তারা ঢুকিয়া তো যেমন কিছু পাইছে না, বাট ক্যাশ কোনো 7-8,000 মতো আছে কয়েক জায়গার থেকে লইছে। আর বাকি আমি যে রুমে আসলাম ওই রুমে তারা খোলার চেষ্টা করছে, বাট লাগাই আছে কোথেকে খুলতে পারছে না। তো নেক্সট রুমে আমার মা আর ভাই আসলাম। তো এখানের মধ্যে তন্নাতে কিছু পাইছে না গতিকে লাস্ট টাইমে কি করছে স্প্রে করছে বাইরে মার মুখে করছে। বাট করার পরে হয়তো ইমিডিয়েট একটা টাইম লাগে, টাইম পিরিয়ড, এটা এফেক্টিভ হওয়ার লাগে। তো এর আগে কি করছে মার এত ভাবছে হচ্ছে ঘুমো বুঝে টান মারছে করাত। বাই দ্যাট টাইম মায়ের গলাল দই দিছে, এরে আটা ধরছে আর চেনটা ধরছে ইয়ে করিয়া। তো তাই রেটেলেট করছে না কি রাখা আটটানির লাগিয়া। তো বাই দ্যাট টাইম বাইরে মানে তাই চিৎকারে আর কি বাই উঠছে। আর যে আমি বাই উঠছে হে উঠছে ধরা বইব। তো হে মানে মারে একটা আটকা মারিয়া মানে মাঝাটকা মারিয়া জিনিসটা লইয়া দৌড় মারতার। যে সাইডে যে দরজা আছে সেটা অলরেডি খুলে রাখছে যাতে বাগিয়ে যেতে পারে। ওই হে আমার বাইয়ে ধরার চেষ্টা করছে, বাট পারছে না। সে মানে লাফ মারিয়ে অন্যদিকে জঙ্গল আছে, এটা বাইরে আমরা রমণী মন্ডল হইয়া ওইদিকে বাইরে গেছে। দেখা গেছে শ্রীভূমি শহরে ঘন ঘন চুরিকাণ্ড হয়, এর জন্য আপনি পুলিশ প্রশাসনকে কি পেট্রোলিং দ্যাটস দ্য অনলি অপশন। লাইক লাস্ট পূজার আগে যখন হয়েছিল তখন আমরা পাড়ার থেকে গেছি, তো প্রায় পেট্রোলিং হইতে আমরা শুনতাম রাতে 2টা-2:30টার সময় বাইক দিয়ে পেট্রোলিং করতে, তখন কম আছে। আর প্রায় আমরা মানে বছরে 2-3 বার এরকম কেস হয়, একটা সিজন নাই তারা করে এরকম। তো ফ্রিকুয়েন্ট আর এখানে আমরা এখানে এই সাইডে বেশি হয় আর কি। লাইক আর অ্যাকচুয়ালি তার রুটও হইল দিকে, তাই থেকে আমরা বাকি পাড়ার দিকে ঢুকে। আর ওখানে আমরা 8-8টার সময় আমি আমার দাদা একজন আমরা বার করছি, যাই এরকম যাচাই করাত আসি ড্রাগস খাইয়া। তো আমরা এটা ধরছি, ধরিয়া হেরে আমি দাদাও আসি হেরে বার করছি আমরা পাড়ার থেকে, প্রায় এরকম হয়। তো অন্যটাই কি প্রশ্নটা কী তখন লাইক আমি যখন সকালে গেছি তো গিয়া পর্যন্ত তার কোনো পেট্রোলিং হয় না, পেট্রোলিং তো হয় না, হইলে হয়তো মেইন রোড হইতে পারে, বাট আমরা এরকম গলি গেলায় তো হয় না, যেটা হওয়া দরকার অ্যাটলিস্ট। মানে অ্যাটলিস্ট উইকে যদি একবার হয় তখন তারা আরও বাকিরা জানাতা বলেন সাডেনলি আসতে হইতে পারে, ওটা ভয় থাকবে, ওটাই আর কি নাম আপনার? দেবাশিস দাস। আপনার যে হাতিকালের জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুরুষ ও মহিলা মিলিয়ে অন্তত 12 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে 10ম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী সহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সকল আহতকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাতিকাল বাজারের বাসিন্দা জামাল উদ্দিন ও আফতাব উদ্দিনের মধ্যে বাজার এলাকার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
অভিযোগ, গতকাল রাত আনুমানিক 10টার দিকে আফতাবউদ্দিন পক্ষের 20-25 জন লোক দলবদ্ধভাবে অস্ত্রশস্ত্র নিয়ে জামাল উদ্দিন পক্ষের বাড়িতে হামলা চালায়। এই আকস্মিক হামলায় জামাল উদ্দিন পক্ষের নাবালিকা স্কুল ছাত্রী ও ছাত্রসহ মোট 10 জন গুরুতরভাবে আহত হন। পাল্টা আক্রমণে অপরপক্ষের 2 জন সামান্য আহত হয়েছে। বুঝলি মাত্র টাকা হঠাৎ আমার কাছে একটা ফোন গেছে যে বাজারে একটা মাইদাঙ্গা হয়েছে। আমার পুরান এক্স মেম্বারে ফোন করবেন, ফোন করে কইলা যে বাজারে একটা হুলস্থুল সৃষ্টি হয়েছে, আপনি অসিরে ফোন করবেন। তখন আমি নিজে প্র্যাকটিক্যালি প্রথমে আইসি দেখছি কোনো মানুষের অবস্থা দেখে পরে আমি অসিরে ফোন করছি। ফোন করলে বাদে ওসি সাহেব ওইখানে আইসুন, আইয়া মানুষ সব তখন উঠে দিয়া থানাত গেছেন। গেলে তো এখন ইনভেস্টিগেশনে যাইব। তারার তো বিগত দিন থেকেও জমি বিবাদ দিয়ে কিটা একটা দাঙ্গা চলের, আমি জানি যে বেসন চলের। তাইলেই চালিয়ে বিভিন্ন সময় বিচার আচার হয়েছে, হইলে তার মনে কোনো সমাধান হয়েছে না হইলে আজকে হঠাৎ কোন পরিপ্রেক্ষিতে ঝগড়াঝাটি লাগছে এটা তো আমি খুঁজতে পারি না। তবে হঠাৎ লাগিয়া তো আজকে বাজারও এটা দেখলাম, আমরা যে বাজারের যেটা পরিস্থিতি দেখা যায়, একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিছে। আর এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যেহেতু আমরা জিপির মাঝে আমরা এক বাজারও, হাতিখাল বাজার সবচেয়ে বড় বাজারও, আর এই বাজারও এই ধরনের মানে জিনিসগুলা আমরা তো কোনো ফলে মানিয়ে লইতাম পারি না। তো হিসাবে আমরা আজকে একটা সিদ্ধান্ত লইছি যে আগামীকালকে সব দোকানটারে বন্ধ রাখা হোক, এবং আমরা এখানে বিজ্ঞ মানুষ যারা আসন বিভিন্ন মহলের লইয়া, এবং আমরা যুব সমাজ থেকে কিছু মানুষ আগুয়া লইয়া বইয়া বাজারও চাই আর আমরা একটা আলোচনা করিয়া বাজারটা কিলা চলতো আগামী দিন ওইগুলি একটা সিদ্ধান্ত। বিগত দিনেও আমরা ইতালিয়া একটা কমিটিও বানাইছি, আমরা বাজারে একটা কমিটিও আছে, কিন্তু যদি সেভাবে দেখা যায় কমিটিটা না মানিয়া কমিটির ঊর্ধ্বে গিয়া যদি কিছু করতে চায় সেইটাও মানা যেত না। তো আমরা এটা লইয়া আগামীকালকে একটা মিটিং রাখিব এবং এটা লইয়া একটা স্ট্রং আমরাও অ্যাকশন লইব, আমরা বাজার কমিটি যেটা লওয়া লাগে। আর বাকি তারা যদি কোনো জমি বিবাদ থাকে তারা এটা আইনও গিয়া যেটা করা লাগে ওটা করবো। জমি বিবাদটা তো দেখো আমরা করার কোনটা নাই, আমিও করার কিছু নাই, ইনো আর খেয়ে করার কিছু না। কারণ এটা হলো রেকর্ডের ব্যাপার, যাদের রেকর্ডে যাদের জমিন পাইতে, এটা তো আমরাও কোনো নাক বলাইবার দরকার নাই, আমরা এটা যাই আর না। কিন্তু আমরা যেহেতু এই বাজারের লগে জড়িত মানুষ, আমরা তো চলা লাগবো বাজারও। তো আমরা এইরকম উশৃঙ্খল পরিস্থিতি তো আমরা বাজারে চলতে পারতাম না। তো ওই হিসাবে আমি বিশেষ করে আমার বাজারের যারা দোকানদার সকল আছেন, আমি বিশেষ করে তারা অনুরোধ করবো যে কালকে বিশেষ করে দোকানটা বন্ধ রাখো। কালকে আমরা এখানে একটা বৈঠক দিমু এবং ওই বৈঠকের সব উপস্থিত থাকিয়া বাজারটা আগামী দিনে কিলা সুন্দর এবং সুষ্ঠুভাবে চালাই যায়, পরিচালনা করা যায়, ওটা সিদ্ধান্ত দিতাম। ওটাই আমার বক্তব্য। আজকে এখানে আইয়ে দেখছি অনুমানিক 9 থেকে 10 জন, একজাক্টলি আমি কইতে পারি না ফিগারটা। তবে এখানে তো গেলে পুরা পরে পাওয়া যাইব ইনভেস্টিগেশন কতটুকু হয়েছে না হয়েছে। আর এটা তারা সব নিজেরও মানুষ, যতটুকু আমরা তো চলাফেরাতে এক প্রতিবেশী মানুষ, আমি তো ওয়ার্ডের মেম্বারও প্লাস ডিপির প্রেসিডেন্টও, তো তারা তো নিজের মানুষ সব পাইছে চাষাবাতি জলও। তো ওটাই আর কি। কেএফসির কাঁচা মাংস পরিবেশন নিয়ে শহর শ্রীভূমিতে সৃষ্টি হয়েছে তোলপাড়। যেহেতু কাঁচা মাংস থাকায় বের হয় রক্ত, খাদ্যদ্রব্যের গুণগত মান নিয়ে উঠেছে হাজারো প্রশ্ন। যেহেতু শ্রীভূমি শহরের এওসি পয়েন্ট সংলগ্ন এলাকায় কেএফসি আউটলেট খোলা হয় খাদ্য রসিকদের স্বার্থে। অসম সরকারের মিন পশুপালন ও লোকনির্মাণ বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত দিয়ে আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। যেহেতু খাদ্য প্রতিষ্ঠান খোলা হয়, সেহেতু গ্রাহকদের ভিড় হতে থাকে শুরু থেকে। সোমবার আউটলেটে উপচে পড়ে খাদ্য রসিকের, কিন্তু গ্রাহক একজনের সরবরাহ করা চিকেন থেকে বের হয় রক্ত। খাদ্য যেহেতু মুখে দেওয়া সম্ভব নয়, তাই খাদ্য রসিক ফেলে দেন কেএফসি চিকেন। এদিকে কেএফসি থেকে রক্ত কেন বেরোয় এ প্রশ্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে মিডিয়ার প্রতিনিধিরা জিজ্ঞেস করলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কোনো সদুত্তর দেননি। মাংস কাঁচা থাকায় হয়তো রক্ত বের হয়েছে বলে অনুমান করা হচ্ছে। আরো পাইছে আরো কিছু কইবাই নি রক্ত বারো ভাই কেএফসি কিনা খাইছে করিমগঞ্জ কেএফসি তো চলো করিমগঞ্জ কেএফসির অবস্থা ঠিক মতো ফ্রাই হয়েছে না, কিচ্ছু না, ব্লাড বারোর কিতা ভাই, এটা কিতা ফ্রাই ওর কসাই, কিতা ফ্রাই ওর এটা, হ্যাঁ এটা নিয়ে কথা না, যেটা করছো এটা কিতা যে 2-3টা এটা ব্লাড বারোর, তুমি দেখো না ব্লাড বারোর মানে 2 পিস মিস্টেক কে রাখবো এটা কসাই, ঠিক আছে আপনি এই পিস খাই দেবো না, এই পিস খাওয়া দিয়ে কথা না, কথা হচ্ছে যে পিস গেছে এই কিতা গেছে
এখানে এখন ক্যামেরা এলাও নেই আপনি এখন ক্যামেরা এলাও নাই কিতা ক্যামেরা এলাও না ক্যামেরা এলাও নাই কিতার ক্যামেরা এলাও না কিতার ক্যামেরা এলাও না আমার এখন দিছিল কোন তুমি আমার আগে ওটা কিতার ক্যামেরা এলাও না এটা মিস্টেক মানছি আমরা তো মিস্টেক কিতা কিতা মিস্টেক কিতা আবার খালি জিনিস ওটা মিস্টেক করতে না কোসে আর ক্যামেরা এলাও না কিতা কো আবার রাতাবাড়ির ভণ্ড কবিরাজ বসিরউদ্দিনের তুগলকি কাণ্ড ও প্রতারণার শিকার সাধারণ জনগণ। দাঁত সারাতে অ্যাসিড ব্যবহার, অসহায় গরিব দুস্থ রোগীর হাত অকেজো, সার্জারি করে হাত কেটে ফেলার পরামর্শ চিকিৎসকের। জেলা আয়ুক্ত ও স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালককে স্মারকপত্র প্রদান করলেও উদাসীন প্রশাসন। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। প্রতিদিন শত শত গরিব দুস্থ অসহায় মানুষ সুস্থ হওয়ার আশা নিয়ে এসে প্রতারণার শিকার হন। রাতাবাড়ির মনীষপুরের আব্দুল খালিকের হাতে সামান্য দাঁতের চিকিৎসার জন্য ১৬০০ টাকা নেয় ভণ্ড কবিরাজ বসির, আর তার হাতে মারাত্মক অ্যাসিড দিয়ে দেয়, যার দরুন আব্দুল খালিকের হাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়। দীর্ঘ প্রায় ২ মাস ধরে অসহ্য যন্ত্রণায় ভুগছেন। ২ দিন আগে বাধ্য হয়ে হাইলাকান্দিতে চিকিৎসকের দ্বারস্থ হলে চিকিৎসক দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এমনকি তার হাতের কবজিতে সার্জারি করে কেটে ফেলতে হবে বলে চিকিৎসক জানিয়েছেন। নিজে এই প্রতারণার শিকার হয়েছেন। আর যাতে সাধারণ জনগণ শিকার না হন সেই জন্য সোমবার সন্ধ্যায় রাতাবাড়ি থানায় এজাহার দায়ের করতে এসেছিলেন। কিন্তু নবাগত চৌধুরী পদবীর এক এসআই নাকি মামলা না নিয়ে অভিযুক্তের সঙ্গে ফোনে যোগাযোগ করে বিষয়টি মীমাংসা করে দেওয়ার প্রস্তাব দেন। আর এতে নারাজ ভুক্তভোগী আব্দুল খালেক বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের কাছে যাবতীয় তথ্য তুলে ধরেন। আব্দুল খালিক, বাড়ি মনীষপুর। অসুবিধা এত মানে ছোট্ট একটা দাউদর ছাগল হয়েছিল, কচু হাওড়ের বসির কইয়া তাইন বাজারও পাইয়া জিগাইছেন খিতা এটা এটা কোনো ব্যবস্থা করো না, ঔষধ করো না বুঝলে এগুলার খিতা ঔষধ করতে পারো বুঝলে তুমি জো করিও আমার কাছে তোরা ঔষধ নিও। তানো কানো গেছি যাবার পরে ফান দোলা সাদা ফানির মতন খিতে একটা বস্তু ডালিছন আর লাগাইছে জ্বলা আর উতলানি আরম্ভ উতলাইতে 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 জুল বারোয়া আস্তে আট যত কটুক লইছিল তান জলে ফানিয়ে অতটুক ফসিয়া গাড়া হইয়া ধরো দীর্ঘ ১.৫ মাস কত হইয়া গেছে, কোনো ঔষধে কাজ দেয় না। আর গত ২ দিন আগে গেছিলাম কাটলি চোড়া এক ডাক্তারের কাছে, তাইন তোরা ২ দিনের ঔষধ দিয়া কইলা যে তুমি শিলচার যাও। ও ২ দিনের ঔষধ আমি খাইয়া এখন আপনারা আইনের আশ্রয় লইছি আইয়া মানে যে ৮ খাটা লাগবো কইছেন, ৮ খাটা লাগবো শিলচার যাও। তো শিলচার যাবার তো আমার কোনো ক্যাপিটাল নাই, কোনো পয়সা করি নাই, অসহায় গরিব মানুষ। আমি নুরুল হুদা, আমার বাড়ি বারগ্রাম, করিমগঞ্জ জেলা বা শ্রীভূমি জেলা। তো যেটা ঘটনা লাগিয়ে আমি আইছি আপনার তোর সম্মুখে, এটা হইল গিয়া একজন কবিরাজ নিজে নিজরে ক্লেম করেন যে ক্যান্সারর তাই রেমেডি দেন বা ওষুধ দেন এবং তাঁর কাছে 100% ক্যান্সার রোগীরা ইয়া সুস্থ হয়ে যান। তৎসঙ্গে তাই ফেসবুকের ভিডিওর মাধ্যমে ওপেন ইয়া সার্জারি করেন। তো এটা বিষয়ে একটা হইল গিয়া দেখা যায় আমরা চিকিৎসা বিজ্ঞানের উপরে একটা কুপ্রভাব পড়ব। এর কারণে আমি জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস শ্রীভূমি বা করিমগঞ্জ জেলা তানোর কাছে আমি মেমোরান্ডাম দিছিলাম, তৎসঙ্গে ডিসি মহাশয়ের কাছে দিছিলাম, যেটা দিছিলাম গিয়া 31 অক্টোবর 2025। কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কিচ্ছু বোঝা গেছে না, তাই কিতা করছেন না করছেন কোনো ধরনের আপডেট পাওয়া গেছে নাকি। তো আমার যেটা কনসার্ন আসলো গিয়া এজ এ কনসার্ন সিটিজেন বা আমরা সাধারণ মানুষ, ওটাও আমরা বুঝি কোনো যদি আমরা রোগ বেমার হয় তাইলে আমরা অবশ্যই ডাক্তারের কাছে যাইতাম, কিন্তু বুয়া কবিরাজ তারার কাছে আমরা যাইতাম না। এখন কেউ যদি কবিরাজ হয় তো কবিরাজি করবার হইলে তার নির্দিষ্ট একটা প্রক্রিয়া আছে এবং পড়াশোনার মাধ্যমে করতে লাগে, কোর্স আছে গিয়া, কোর্সে কমপ্লিট করতে লাগবে। তৎসঙ্গে ইউনানি যদি হয় গিয়া 2 ধরনের, তো একটা কবিরাজ এবং ইউনানি ওইবার হইল গিয়া কিন্তু ইউনানি ডিপার্টমেন্ট আছে, এটাকে পড়াশোনা করতে লাগে। একজনে পড়াশোনা কিচ্ছু জানে না, একজনে ক্লেম করে গিয়া ক্যান্সার রোগ কমাই লিব গিয়া, এটা কিতা পসিবল নেই। আমার ওটা কোয়েশন হইল গিয়া ডিস্ট্রিক্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস জয়েন্ট ডাইরেক্টরের কাছে, ওটা হইল গিয়া আমার কোয়েশন। একজন ইয়া ওপেন ফেসবুকের ভিডিওর মাধ্যমে লাখ লাখ মানুষ ইনফ্লুয়েন্স এটা তারা দেখে এখানে ইয়া প্রতারণার শিকার হইতে গিয়া। এবং ইভেন আমরা যেটা দেখছি গিয়া লেটেস্ট যেটা এখানে চকুর মধ্যে একটা হয়ে গেছিল গিয়া, আই থিঙ্ক টিউমার হয়ে গেছিল গিয়া, যেটা ওপেনলি একজন মানুষে করিলার সার্জারি করিলার গিয়া।
তার মানে গিয়া আমরা কিতা হেলথ সার্ভিস রে এটা চ্যালেঞ্জ করা হয়নি যে আমরা পারি কোনো ধরনের পড়াশোনা লাগতো না আমরা ডাক্তার হইতাম পারি না। বিগত সময় আমরা দেখছি গিয়া বিভিন্ন সময় ভুয়া ডাক্তাররা দৌড়া ওর গিয়া আমরা বরাকবেলি জুড়িয়া তথা আসাম জুড়িয়া মানে অভিযান চলে গিয়া, কিন্তু এই ধরনের ভুয়া কবিরাজ যারা তারার বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা জেলা প্রশাসন কেন নড়েচড়ে বসই না, তার কোনো স্বার্থের মধ্যে আসেনি না কিতা আমি কিছু বুঝলাম না। আর এটাও আমার প্রতিবাদ আসলো গিয়া। ফিরছি একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম তালিকাভুক্ত করতে ঘোষ দাবির অভিযোগ, ব্লক কর্তৃপক্ষের বিরুদ্ধে যোগ সাজেশের অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম তালিকাভুক্ত করার জন্য টাকা দাবি করা হয়েছে, এমনই এক মারাত্মক অভিযোগ উঠেছে বরখোলা ব্লকের চাঁদপুর গাঁও পঞ্চায়েত এলাকার দুধপুর প্রথম খণ্ডের বাসিন্দা কয়েকজন হতদরিদ্র মানুষের পক্ষ থেকে। অভিযোগকারীরা হলেন আলতাফ হোসেন মজুমদার ও আসিফউদ্দিন চৌধুরী সহ আরও কয়েকজন। তাদের অভিযোগ, একসময় কাঠিগড়া ব্লকের অন্তর্গত এবং বর্তমানে বরখোলা ব্লকের আওতাধীন এই এলাকার একটি স্বনির্ভর গোষ্ঠীর সমস্যার স্বামীর মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম তোলার জন্য টাকা দাবি করা হয়, কিন্তু অর্থ দিতে অস্বীকার করায় তাদের নাম তালিকাভুক্ত করা হয়নি বলে অভিযোগ। আমি বরখোলা সমষ্টির থেকে কই আর চাঁদপুর জিপি 2 নম্বর ওয়ার্ড দুধপুর ওলামা দুধপুর প্রথম কুণ্ড গ্রাম। আমরা মেম্বার হইলা হাসান তালুকদার। গত 2 মাস আগে যে জিওটেক হয়েছে, জিওটেকের কারণে থানে আমি ফোন করে কইছি, যে সময় সব শেষ হয়ে যায় গিয়ে দেখছি আমার ঘর করা হয়েছে না, আমি তানে ফোন করিয়া কইছি, কইলে তাই কইছেন আমার ব্যাপার কোয়ার বাদে ফিরিয়া আমি তানে ফোন করছি। ফোন করলে তাই কইছেন যে দেখমু পরে দেখমু কইতে আর দেখা বাদ দিছুন তাই, এর বাদে আমি তানে ফোন করছি। ফোন তাই কইছেন যে টাকা 2000 টাকা লাগবে বুঝলে, এটা ডাইরেক্ট তুমি বুট আমারে দিছ না, জিওটেক আমি করতাম তাই কইছ। ওখান কর বাদে চাই দিলাম, টাকা তো আমার নাই, আমি দিতে পারতাম না। পঞ্চায়েতরে আমি এই অভিযোগ জানাইছি, কইছি যে আমার ঘরটা জিওটেক কইছে না। তাই কইছেন মেম্বারকে বলে হাসান তালুকদার। তাই কইছেন করা লাগবো, তারা করতো না, তারা করতো না। ও তাই কইছেন যে আমিন মাস্টার দিয়ে আমি দিয়ে ফাটাই। ও আমিন মাস্টার আইসুন, আইতে আমরা মেম্বারও লগে আইসুন। আমরা মেম্বার হইলে আমিন মাস্টারের বাতি যা হাসান তালুকদার আইয়া মাস্টার বাত রইছেন আর আমরা মেম্বারে করছি। করলে গিয়ে আর আমার নামটা আইসে না, নাই। তখন মাস্টার দিয়ে আমি আবার ফোন করে কইছি যে সারার নাম আইল রে, আমার নামটা নাই, তুমি করলাই। তখন তাই কইছেন যে আমার করার কথা নাই, আইসে না, এখন আমি কিতা করতাম যে খাবারও তোমার করো, সেইটা তো হাসানে করছে। আমি তো বোয়াত আসলাম, আমি খালি শুধু বোয়াতও আসলাম দেখাত লগে, আর কোনটাত নাই। এখন গাঁৱত চাকরিয়ানোরও আইছে, ফাঁকার গড় লাইনতরও আইছে, 4 চাকি গাড়িয়া লাইনতরও আইছে। আমার ঘরটা দেখুন আপনারা, ও গড়ও আমি থাকি, আর আমার ঘরটার ঘর নাই, আমি ঘর পাই না। প্রবলেম আমার হইতো নি, আমি ওলা বারবার ফোন করাই দিয়ে তারা 1 দিন 2 দিন 3 দিন গেছে আমার বিয়ার আইন। লাস্টে অন্যজন দিয়ে আমার মাউরের ভাই দিয়ে ফোন করাই তারা আনাইলাম। আইলাতে মেম্বার আমার না ইয়া থান ছোটো ভাই এজন আর বাতি আগে দিছে। ও 2 জন আবার আমি পুরান আমরা 7 মেম্বার দিয়ে ফোন করে কইলাম বলে মেম্বার তো আমার আইলা না, যে তার সরু ভাই এজন আর বাতি এজন দিলা, তারা কোনো ওই বলে আমি আনতে 800 ঠাইদার করবো ইয়া, আমি 800 লইয়া দিছি। মাস্টার আমি বাত আমিও আইয়া তোমরা ভাই, তোমারও ভাই আইয়া, তারা মানে কাম করুক, ফটো করে দেখবা। এরা ফটো উঠাইছো, উঠে তো 12 তারা ডিলেট করে ফেলাইছো। তার আবার ফ্ল্যাটর টাকা আমার না, তারা জিও পছন্দ ডিলেট করে দিয়েছে। ভাই 1.5 ঘন্টা পরে হিও আমি মাস্টার আইলা, কইলাম মাস্টার তুমি আইলা রাতে, তারা হুরুতা 2 জনে আমার জিও ঠিক করে গেলা, এটা কোনো হইব বলে হইব। এখনও তো কয়েকদিন আগে লিস্ট আউট হয়েছে, দেখা যায় কোনটা নাম আমার গিয়েও নাই, আমার নাই। এটা প্রায় লাল বিরোধী এতজন আসলাম, এটা নাই। এটা হইলে তো হিমন্ত সময় আমরা চাউলের কার্ডও হারিয়ে লাইতে মুসলমানে তো আমরা ভোট দিছি না, কিন্তু তারা স্বাভাবিক সরকারের একটা জিনিস তারা আমরা খাইলুম করি, অগ্নিপে আমার ভোট দিছে না, খাটিয়ে লাগছে তো খাটিয়ে লাগছে। ওইটা বহুত ঘটনা হইয়া যায়।
আমরা গ্রুপও টালিগ্রাম দেশবন্ধু নগর এলাকায় নদীর চর থেকে অবৈধ পাথর খননের ফলে নদীপথ পরিবর্তনের আশঙ্কা, জনজীবন ও সরকারি স্থাপনা বিপন্ন। টালিগ্রাম দেশবন্ধু নগর এলাকার স্থায়ী বাসিন্দারা চরম উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানান যে দীর্ঘদিন ধরে দেশবন্ধু নগর সংলগ্ন মধুর নদীর তীরে অবস্থিত চর এলাকায় অবাধে অবৈধ পাথর খননের কাজ চালানো হচ্ছে। অভিযোগ অনুযায়ী প্রায় 15-16টি জেসিবি মেশিন ব্যবহার করে দিন রাত নির্বিচারে খনন কার্য চলার ফলে নদীর চর এলাকা বর্তমানে 40 থেকে 50 ফুট গভীর বিশাল গর্তে পরিণত হয়েছে। পান্নাদেব আর নগরের রাজীব দাস এই কেসেরটা, এখানে আরো একটা আছে মান্না রায়ের কেসের একটা আছে মোয়ালদারেরই। তারাই যদি এই বাবদে কাজ করতে পারে, আমরা কোন জায়গা তার বাস্তবিক করবো। এই যে মধুরা নদী, এইটা হইলো মধুরা নদী, আর এই মধুরা নদীর সাইডটা গিয়া কেসার বানাইয়া ভিতরটা গিয়া মাল আনিয়া চালনি করে। আর আমরা যে এই বস্তিটা এই টুকটা গেলে পরে, এই টুকটা যাওয়ার পরেই মোটামুটি আমরা বস্তিটা খালি হয়েছে, মানে বাঙ্গিয়া এই যে নদীটা, এই যে পিছন দিকে দেখুন নদীটা এই নদীটা এইদিকে সোজা ভাঙার একটা সম্ভাবনা আছে। তো এইগুলা বন্ধ করার লাগিয়ে আমরা চাইলাম যে আপনারা যে কোনো প্রকারে আপনারা খবরটা পৌঁছান, যাতে সবে খবর পাইয়া এটা বন্ধ করাইবার ব্যবস্থা করে। আমরা অনেক জায়গা তো আরবার জায়গার নাম টালিগ্রাম দেশবন্ধু নগর, আর এই জায়গার নাম হইল দেশওয়ালি পাড়া, এটা পাশি বস্তি পাড়া। এদিকে টুকটা বাঙ্গিয়া গেলে ওপেনিং পাইব টালিগ্রাম যেন একটা পিএইচি আছে অনেক বছরের পুরানা, এই পিএইচিটা ভাঙার লগে এখানে একটা বস্তি আছে, এই বস্তি বাঙ্গিয়া যাইব আমরা এখানে টালিগ্রাম দেশবন্ধু নগর কলোনি পাইব। এখানে আমরা একটা বান দেওয়া আছে, 1 কোটি টাকার বান আছে নদীর পাড়ো। এরপরে পাশে আছে আবার আমরা কৃষ্ণতলা মন্দির, তারপরে আছে আমরা এই স্কুল, পাঠশালা স্কুল। এরপরে আমরা আছি বাস্তবিক মানে বসবাস করতাম গ্রামবাসীরা। রাজবাড়িটা অন্তত 1.5 কিলোমিটার দূরত্ব হইব। হ্যাঁ, 1.5 কিলোমিটার দূরত্ব হইলেও এখানে পাশেই আছে, বাউন্ডারি পাশে আছে। এই রাজবাড়িও ফাইতে পারে সম্ভাবনা, রাজবাড়ির বাউন্ডারিটাও ফাইতে পারে সম্ভাবনা আছে। তবে আমরার যে আপত্তিটা, আমরা গ্রাম বাঁচাইতাম, বাচ্চা কাচ্চারা স্কুলও লেখাপড়া করে, এই বাচ্চা কাচ্চারারও বাঁচাইতাম, লেখাপড়া করাইতাম। আমরা যে মন্দির আছে, বান আছে, এইগুলোও বাঁচাইতাম। তো এই ব্যাপার নিয়েই আমরা আলাপ আলোচনা করতাম। আমরা জানাইছি, ফরেস্ট অফিসও জানাইছি, ডিসি স্যাররে জানাইছি, এরপরে থানাত 1 কপি পাঠাইছি। এই আমরা এমএলএ বানু মিহিরকান্তি সুম তাইনরেও জানাইছি। এরপরে আমরা যে জিপির প্রেসিডেন্ট তাইনের কাছেও 1 কপি দেওয়া হয়েছে। এরার কাছে গেলাম, যাওয়ার পরে কোনো সারা শব্দ পাইলাম না, না কোনো কিছু উত্তর দিল না। এই এমএলএরও গেলাম 4 থেকে 5 বার, যাওয়ার পরে তাইন সিলিন্ডার হয়ে গেছুন যে আমি আর কিছু করতে পারতাম না, যে তোমরা অন্য ব্যবস্থা করো, এতে আমার কিছু আসে যায় না। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।